ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে আদালত। আগামী ২৬ মের মধ্যে তাকে শপথ পড়াতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়, অন্যথায় আদালত অবমাননা হবে বলে উল্লেখ করা হয়। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এই আদেশ দেওয়া হয়। এর আগে বুধবার একই বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ঠিক করে দেয়া হয়। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। আইনের প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সেই ধরনের বিচারিক আদালতে জয় ও ইসির গ্যাজেটের পর ইশরাক মেয়র হিসেবে শপথের জন্য সরকারের দ্বারস্থ হন। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয় আইনি জটিলতা থাকায় এখনই শপথ নয়। এর মাঝে বিচারিক আদালতের রায় ও ইসির গ্যাজেট চ্যালেঞ্জ করে ইশরাকের শপথ স্থগিত চেয়ে আইনজীবী মামুনুর রশিদ উচ্চ আদালতে মামলা করে ১৩ মে। সেই রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট খারিজ করে দেন। মামলাটা খারিজ করে দিয়েছে, ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। তো আগামী ২৬ তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত, হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। আমরা আহ্বান জানাবো, এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। তবে রিটকারীর আইনজীবী জানান এখনই শপথ নয়, কারণ তারা আপিল বিভাগে আবেদন করবেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। কোর্ট বলেছেন যে আজকেই তারা চেষ্টা করবেন যে এই যে আদেশটি, সেই আদেশটি তারা সাইন করে দিতে। আমরা নকলের দরখাস্ত দিয়েছি ইতিমধ্যে। আমরা নকল প্রাপ্তি সাপেক্ষে আজকেই যদি আমাদের যাওয়া সম্ভব হয় আমরা যাব, না হলে পরবর্তী যেদিন ওয়ার্কিং ডে থাকবে সেদিনই আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা ফাইল করব। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন আইনি নিষ্পত্তি ছাড়া ইশরাককে শপথ পড়ানো সম্ভব নয়। সৈকত সাদিক, ৭১, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে সঠিক রায় হয়েছে। এছাড়া আবারও দ্রুত নির্বাচনী রোড ম্যাপের দাবিও জানিয়েছেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় এসব কথা জানান মির্জা ফখরুল। এর প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সেই ধরনের রায়টা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমরা জানি যে যখন মেয়র ইলেকশন হয় তখন সেটা সরকার জবরদস্তি জোর করে সেটা কেড়ে নিয়ে গিয়েছিল। জনতা মেয়র হিসেবে জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল। আজকে সেটা বাস্তবে রূপ দেওয়ার একটা সুযোগ এসেছে। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন। জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং চলমান যে সংস্কার আছে সেই সংস্কারের যে প্রস্তাবগুলো রয়েছে সেই প্রস্তাবগুলোকে আপনার বাস্তবায়িত করে ঐক্যমত হয়েছে, বাস্তবায়িত করবেন, বাকিগুলোকে তারা সনদের মধ্যে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন।
ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাকের শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। মেয়র হিসাবে ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে অষ্টম দিনের মতো আন্দোলন করছেন তার সমর্থকরা। শপথ গ্রহণে আর কোনো বাধা নেই আদালতের এমন আদেশে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। এর আগে টানা 6 দিন নগর ভবনের সামনে আন্দোলন করলেও বুধবার থেকে মৎস্য ভবন ও কাকরাইলে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। রাতভর সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন ইশরাকের সমর্থকরা। আজও সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভ করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা তাদের। আদালতের আদেশ মেনে দ্রুত সময়ের মধ্যে ইশরাককে মেয়র হিসেবে শপথ নিতে দাবি জানিয়েছেন তারা। এদিকে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন ইশরাক হোসেন। ইঞ্জিনিয়ার আছে কারণ অরিজিনাল মেয়র হয়েছে, তাকে আমরা এখন চাই নগরের পিতা বানিয়ে তার আসনে তাকে বসানো। আমাদের নেতৃবৃন্দ, আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিবে আমরা সেইভাবে আমাদের আগামী কর্মপন্থা পরিচালনা করব। যে তার শপথ গ্রহণ অনুষ্ঠান যেন খুব দ্রুত কমপ্লিট করা হয়। মাননীয় হাইকোর্টকে আমরা ধন্যবাদ জানাই, সে সঠিক বিচার করছে, গণতান্ত্রিকভাবে সঠিক বিচার করছে। আমরা চাই আজকের ভিতরেই তারা যেমন শপথ গ্রহণটা করে। আদালত রায় দিয়েছে, আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি যাতে শপথটা হয়। আমাদের ঢাকাবাসীর চাওয়া, এই বিজয় তো শুধু আমাদের বিজয় না, পুরো ঢাকাবাসীর বিজয়। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, ইশরাকের সমর্থকরা কি বলছেন, তাদের পরবর্তী কোনো কর্মসূচি কি হতে পারে কিনা সে বিষয়ে কিছু জানতে পেরেছেন? অতীতে আদালতের রায়ের পরও এখনও রাজপথ ছেড়ে দেননি ইশরাক হোসেনের সমর্থকরা। তারা এখনও এই যমুনার প্রবেশ পথ অর্থাৎ কাকরাইল মোড়ে তারা অবস্থান নিয়ে আছেন এবং এখানে কিন্তু তারা তাদের দাবির পক্ষে এখনও স্লোগান দিয়ে যাচ্ছেন। আদালত রায় দিয়েছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। তবে আন্দোলনকারীরা বা মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছেন তারা যেটি বলছেন, যতক্ষণ না পর্যন্ত শপথ পড়ানো হচ্ছে তারা আসলে রাজপথ ছেড়ে যাবেন না। পাশাপাশি তারা আরেকটি দাবি করছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ না করা পর্যন্ত আসলে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যেতে চান। আমরা যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। হাইকোর্ট তো রায় দিয়েছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করাতে আর কোনো বাধা নেই, আপনাদের আর কি চাওয়া আছে? আজকে আদালত বলেছে, কিন্তু এটা কার্যকলাপ তো করতে হবে। আমরা আজকে বা কালকের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণ চাই। আপনাদের আন্দোলন চলমান থাকবে? আমাদের আন্দোলন চলমান থাকবে আসিফ পদত্যাগ না করা পর্যন্ত। অদিতি, একজন কিন্তু বলছিলেন আসলে তাদের আন্দোলন চলমান থাকবে। তারা যেমনটি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছেন, পাশাপাশি আদালত যে রায় দিয়েছে সেই রায়ের বাস্তবায়ন তারা আসলে দেখে যেতে চান। অর্থাৎ মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ পড়ানো হবে এমন ঘোষণার পর আসলে তারা আসলে রাজপথ ছেড়ে দিয়েছেন। আরেকজনের কাছে আমরা জানতে চাই, আপনাদের এই আন্দোলন আসলে কতদিন চলবে বা আপনারা রাজপথ ছেড়ে যাবেন কখন? আপনাদের কোনো নির্দেশনা এখন পর্যন্ত এসেছে কিনা? দেখুন, আমাদের নির্দেশনা এখনো আসে নাই। ইশরাক ভাইকে শপথ গ্রহণ করা হবে এবং এই ফ্যাসিস্ট হাসিনার মতো যেই উপদেষ্টা এখানে বসানো হয়েছে ওরাও ফ্যাসিস্ট, তারা ফ্যাসিস্টের রাস্তায় চলতেছে। আসিফের যে পর্যন্ত পদত্যাগ না করবে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের আন্দোলন চলমান হবে, কঠোর থেকে কঠোর আন্দোলন হবে ইনশাল্লাহ, যেই পর্যন্ত আসিফ পদত্যাগ না করবে। অতীতে আপনি শুনছিলেন আসলে আন্দোলনকারীরা বারবার তাদের দাবিগুলোর কথা আসলে বলে আসছিলেন।
হাইকোর্টে আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে রায় দেওয়া হয়েছিল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঘোষণা করা হয়েছিল, সেই আদালতের রায়ে পক্ষে রিট করেছিলেন একজন আইনজীবী, সেটির শুনানি আজকে হয়েছে। সেখানে আদালত আসলে রায় দিয়েছেন যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। তবে শপথ পড়ানো হবে কিনা আদৌ সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা অন্তর্বর্তী সরকারের বিষয়ে তাদের পক্ষ থেকে আসলে কি বলা হয় সেসব বিষয়ে আসলে আন্দোলনকারীদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। আসলে শপথ পড়ানো হবে কিনা, সেই কারণেই তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনের সবশেষ খবরগুলো আমরা আপনার মাধ্যমে জানছিলাম এবং তাদের দাবির বাস্তবায়নের আগ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না জেনে নিচ্ছিলাম। সে সম্পর্কে সহকর্মী শাহেদুজ্জামান সাকিব আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের দুর্নীতি মামলার শুনানি শেষ হয়েছে। এই মামলার শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হয়। এর আগে 14 মে হাইকোর্ট জোবায়দা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। বিচারিক আদালতের ওই মামলায় তাকে দেয়া অর্থদণ্ডাদেশও স্থগিত করা হয়। পাশাপাশি বিচারিক আদালতের নথি তলব করা হয়। 2023 সালের 2 আগস্ট তারেক রহমানের 9 বছর কারাদণ্ড ও তার স্ত্রী জোবায়দা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। 17 বছর পর গত 6 মে দেশে ফিরে সাজা বাতিল চেয়ে তিনি আপিল করেন। 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল মঞ্জুর করে হাইকোর্ট। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে আদালত পাড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, এই শুনানি এবং এই মামলাটির বিষয়ে আইনজীবীরা আর কি বলেছেন জানাবেন বিস্তারিত। আদালতে বিএনপির দুটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। আমরা সকাল থেকেই ইশরাক হোসেনের যে মামলাটি আপনি আদেশের কথা বলেছেন আগে, সেটা নিয়েছিলাম। এর পাশাপাশি এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে এবং তারেক রহমান সহ দুর্নীতি দমন কমিশন দুদক যে জ্ঞাত আয় বহির্ভূত মামলাটি দিয়েছিল, সেখানে জোবায়দা রহমানের 3 বছরের সাজা, সেই সাজার বিরুদ্ধে তিনি আপিল করেছেন হাইকোর্টে। আজকে এই বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চেই মূলত আজকে এই শুনানিটা হয়েছিল। এর আগে গতকালকেই কিন্তু আজকে এই শুনানির দিন ধার্য হয়েছিল এবং শুনানির পর বেলা 1টার দিকেই কিন্তু তার পক্ষের যে সিনিয়র আইনজীবী SM শাহজাহান, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যেই গ্রাউন্ডে দুর্নীতি দমন কমিশন দুদক তার সম্পত্তির বিষয়ে তাকে অভিযোগ তুলেছেন এবং মামলা করেছেন, সেখানে বলছে তিনি দাবি করেছেন এর কোনো আইনি যুক্তি নাই এবং সেই বিষয়টি তারা আজকে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় যে আদালত আজকে শুনানি হয়েছে, তিনি এবং তার জুনিয়র আরেক আইনজীবী তারা দুজন আজকে শুনানি করেছেন এবং তারা তুলে ধরেছেন কি প্রেক্ষিতে তাকে এই মামলায় সাজা দেওয়া যাবে। কিন্তু তাদের দাবি যে আবার আগামী সোমবার পর্যন্ত এই মামলাটি যেহেতু মুলতবি করা হয়েছে এবং সোমবার দিন বেলা 2টা এটা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি জানান এবং তিনি জানিয়ে বললেন যে এই মামলায় অবশ্যই জোবায়দা রহমানের সাজা বাতিল হবে এবং সেই প্রত্যাশাই তারা করছেন। এবং তিনি আরও জানালেন যে জোবায়দা রহমানের সাজার পাশাপাশি তারেক রহমানেরও সাজা কিন্তু বাতিল হবে, সেটাও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। অদিতি এই মামলার এই জন্য আগামী সোমবার পর্যন্ত যেহেতু মুলতবি করেছেন, তখন পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আজকে মূলত আদালতে এই ছিল এই জোবায়দা রহমানের মামলার সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনার কাছ থেকে আমরা সবশেষ খবরগুলো জানছিলাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। ডাক্তার জোবায়দা রহমানের মামলা প্রসঙ্গে সবশেষ খবর নিয়ে সহকর্মী সৈকত সাদিক আদালত পাড়া থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রদল। তারা বলছে 9 দিনেও পরিকল্পিত এই হত্যাকাণ্ডের মূল দোষীদের গ্রেপ্তার ও মামলার দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না। এখানে প্রশাসনের গাফিলতি আছে বলে দাবি করে তারা বলেন প্রশাসন প্রকৃত দোষীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। আজকের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান তারা। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা নিয়েও সমালোচনা করেন। শাহবাগ অবরোধ করে কর্মসূচি চালানো সাময়িক ভোগান্তি হলেও জনগণ তাদের পাশে আছে বলে দাবি নেতাকর্মীদের। এই বাংলাদেশে যদি তাদের রক্ত ঝরে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়,
তাহলে আমাদের সর্বশেষ গন্তব্য হবে সেই অন্তর্বর্তীকালীন সরকার ওই যমুনার দিকে। যদি আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখতে পাই অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বর্তমান সরকারের বিরুদ্ধে আমরা অতি শীঘ্রই কর্মসূচি নিয়ে ঘোষণা করব। রামপুরা থেকে আসার পথে আমাদের ওই যে বাসগুলা অনেক জায়গা ঘুরা আসছে এবং জ্যাম পড়ে রয়েছে, এটা আমাদের কষ্ট হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, আমি সেই সদরঘাট থেকে হাইটা এই যে ব্রিজ যাইছি, সব জায়গা ব্লক। এই জায়গাতে এই বিক্ষোভের খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফরহাদ, এই মুহূর্তে বিক্ষোভের সবশেষ কি খবর আছে আপনার কাছে? বিক্ষোভকারীরা কি বলছেন? এখানে অবস্থান করে, শাহবাগ অবস্থান করে বিক্ষোভ ছাড়াও আরো কোনো কর্মসূচি তাদের আছে কিনা? শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টাল দুই পাশেই ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা অবরোধ কর্মসূচি পালন করছেন সকাল 10টা থেকে। বৃষ্টিতে ভিজে অবরোধ কর্মসূচি পালন করা শুরু করেছেন তারা, এখনও তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। আমি আছি ইন্টারকন্টিনেন্টালের মোড়, তাতে একটু দেখাতে চাই ইন্টারকন্টিনেন্টালের পুরো পাঁচটা জুড়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যারা রয়েছেন, অন্যান্য অঙ্গ সংগঠন যারা রয়েছেন তারা এখানে আছেন। আর শাহবাগের মোড়ে রয়েছেন ঢাকার অন্যান্য যে সকল ইউনিট রয়েছে ছাত্র দলের, তারা দুই পক্ষই দুই জায়গাতেই তারা দাবি জানিয়েছেন যে সরকার এবং প্রশাসন তারা সাম্য হত্যার বিচার দিতে তারা আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন পর্যন্ত সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত এখন পর্যন্ত তারা করতে পারেনি। আমরা কথা বলবো একজনের সাথে, আপনার সাথে একটু জানতে চাই যে সাম্য হত্যার যে বিচারের দাবিতে আপনারা নেমেছেন, যদি দাবি আদায় না হয়, আপনারা যদি দৃশ্যমান অগ্রগতি না পান, কি কর্মসূচি দেবেন পরবর্তীতে? স্বৈররানী শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের মতো আমরা যদি তার মতো ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে পারি, এখানে তো এই স্বৈররানীর প্রেতাত্মা ভিসি এবং প্রশাসন, আমরা যদি তাদের গড মাদারকেই এদেশ থেকে বিতাড়িত করতে পারি, তাহলে তাদের সন্তান রেখে যাওয়া প্রেতাত্মাদেরকে আমরা ছাত্রদল এদেশ থেকে বিতাড়িত করা সময়ের ব্যাপার মাত্র। আমরা অনতি বিলম্বে সাম্য হত্যার বিচার এবং সাম্যের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় এনে বিচার না করা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই শাহবাগ চত্বর নয়, একসময় সারা বাংলাদেশ অবরুদ্ধ করে হলেও এই সাম্য হত্যার বিচার এদেশের মাটিতেই করতেই হবে। ধন্যবাদ আপনাকে। অদিতি শুনছিলেন যে তারা বলছেন যে দাবি যদি আদায় না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। আমরা এর আগেও কথা বলেছিলাম কয়েকজনের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যদি আজ বিকেল 5টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি তারা দেখতে না পান, তাহলে তারা প্রধান উপদেষ্টা কার্যালয় ঘেরাওয়ের মতো বড় কর্মসূচি দিতেও তারা পিছপা হবেন না। অনর অবস্থানে তারা সেখানে রয়েছেন, যেমনটি আমরা জানছিলাম। ধন্যবাদ ফরহাদ আমাদেরকে জানিয়ে দেবার জন্য। দর্শক, ছাত্রদলের বিক্ষোভের সবশেষ খবর নিয়ে সহকর্মী ফরহাদ ইবনে মালেক যুক্ত ছিলেন এতক্ষণ। গেল এক বছরে 50,000 একর জমিতে বেড়েছে তামাক চাষ। কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে 2024 সালে দেশে 1,42,000 একর জমিতে তামাক চাষ হয়। তামাক পাতা রফতানিতে থাকা 25% শুল্ক প্রত্যাহারের প্রভাবেই সিগারেট কোম্পানিগুলো চাষ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। বিগত সরকারের নীতি সহযোগিতায় বিশ্ববাজারে তামাক রপ্তানি করে কোম্পানিগুলো শত কোটি টাকা মুনাফা লুটছে। তখন হুমকির মুখে দেশের খাদ্য নিরাপত্তা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। 2023 সালে দেশে তামাক চাষ হয়েছিল 93,000 একর জমিতে। 24 সালে এসে সেটি বেড়ে দাঁড়ায় 1,42,000 একর। অর্থাৎ এক বছরেই তামাক চাষ বেড়েছে 50,000 একর জমিতে। এই তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের। কেন হঠাৎ এতটা বাড়ল তামাক চাষ? 2019 সাল পর্যন্ত 100 টাকার প্রক্রিয়াজাত তামাক পাতা রপ্তানিতে সরকার শুল্ক পেত 25 টাকা। বহুজাতিক তামাক কোম্পানিকে সুবিধা দিতে পরবর্তীতে এই শুল্কের পুরোটাই প্রত্যাহার করে নেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। শুল্ক ছাড় সুবিধা পেয়ে কৃষকদের সাথে চুক্তি করে একের পর এক জমিতে তামাক চাষ বাড়ায় কোম্পানিগুলো। উদ্দেশ্য বাংলাদেশ থেকে তামাক পাতা শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করা। তামাক রপ্তানির উপর যে শুল্ক ছিল এটা কেন প্রত্যাহার করা হলো কেউ জানে না, এবং এটা নিয়ে সেই সময়কালে বিগত যে সরকার ছিল তারা এটা হুট করেই বাতিল করে দিল।
এবং এর ফলে যেটা হয়েছে তামাক চাষের একটা আগ্রাসী উৎপাদন বেড়ে গেছে। আমাদের মাটি ধ্বংস হবে, আমাদের পরিবেশ ধ্বংস হবে, আমরা শুধু অর্থনীতির চিন্তা করব, সেইটা আসলে খুব দুঃখজনক। এবং তারা যে যুক্তিটা দিচ্ছে যে তারা এক্সপোর্ট করবে, এইটাও তো একটা অনৈতিক ব্যাপার যে আমার দেশে পরিবেশ নষ্ট করে আমি আরেকটা দেশের তামাক প্রমোট করব। তামাক চাষ বৃদ্ধির আরও একটি বড় কারণ বাংলাদেশের তামাক পাতা সবচেয়ে সস্তা। প্রতিবেশী ভারতে প্রতি কেজি তামাক পাতার দাম $2.44, পাকিস্তানে $2.39, চীনে $2.7 আর ব্রাজিলে $3.5। বিপরীতে বাংলাদেশে মাত্র $1.68। এ কারণে সিগারেট রপ্তানির পাশাপাশি বাংলাদেশে ধান চাল সহ সবজির জমিতে তামাক চাষ বাড়িয়ে বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকার মুনাফা করছে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো। বিপরীতে নষ্ট হচ্ছে দেশের আবাদি জমির উর্বরতা ও পরিবেশ। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বা অন্য কেউ আপনাকে এত হাই দাম দেবে ঠিকই আছে, কিন্তু রাষ্ট্রকে আপনার এই যে যেহেতু ক্ষতিকর দিক আছে, যারা তামাকের চাষ করে তারও তো একটা পেনাল্টির ব্যবস্থাটা আমরা কি করতে পারি, সেটা বাজেট প্রসেসের ভিতরে কি আনা যেতে পারে। 2017 সালে আপিল বিভাগের এক রায় বলা হয় জনস্বাস্থ্য রক্ষায় তামাক চাষের জমি কমিয়ে আনতে হবে। নতুন করে কোনো বিড়ি সিগারেট সহ তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানিকে অনুমতি দেওয়া যাবে না। অথচ বর্তমান সরকার দুটি তামাক কোম্পানিকে সিগারেট ও ই সিগারেট উৎপাদনের অনুমতি দিয়েছে। এছাড়া আরেক বহুজাতিক ফিলিপ মরিস বাংলাদেশে নতুন কোম্পানি করার অনুমতি পেতে যাচ্ছে। ভয়েস অফ ডিসকভারি সংক্রান্ত একটা মামলায় অ্যাপিলেট ডিভিশনের 2017 সালে একটা জাজমেন্ট প্রকাশ হয়। সেই জাজমেন্টে আদালত বলেছে যে বাংলাদেশে তামাক চাষ যেসব এলাকায় হয় সেই জায়গা থেকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং এই চাষিগুলোকে অন্য অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করে দিতে হবে। সরকারের একটা দায়িত্ব হচ্ছে বাংলাদেশে তামাক চাষ নিয়ন্ত্রণে কাজ করা এবং নতুন কোনো তামাক কোম্পানিকে বাংলাদেশে তামাক ব্যবসার জন্য লাইসেন্স না দেওয়া। প্রতি বছর ঘরবাড়ি নির্মাণ সহ অকৃষি খাতে 1% হারে আবাদি জমি কমছে। সরকারের পরিসংখ্যান ব্যুরো বলছে কুষ্টিয়া, রংপুর, লালমনিরহাট, বান্দরবন সহ তামাক চাষের শীর্ষ 10টি জেলায় রয়েছে শীর্ষ দরিদ্রতম দেশের তালিকায়। সুশান্ত সিনহা, 71, ঢাকা। পৃথকীকরণ অধ্যাদেশ কার্যকর হলে নিজেদের ভবিষ্যৎ ইকোনমিক ক্যাডারের মতো হওয়ার আশঙ্কায় করছেন এনবিআর এর শুল্ক ও কর ক্যাডারের কর্মকর্তারা। আইনি মারপ্যাচ পুরো রাজস্ব ব্যবস্থা কি করায়ত্ত করবে প্রশাসন ক্যাডার? কর্মকর্তাদের মতে অর্থ উপদেষ্টার অনড় অবস্থানও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টার মাধ্যমে অধ্যাদেশ স্থগিত করতে এনবিআর চেয়ারম্যানকে পরামর্শ দিয়েছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা। রুহুল আমিনের রিপোর্ট। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করে সরকার। রাজস্ব আদায় অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন বিভাগ গঠনেরও রূপরেখা দেয়া হয় এতে। জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন এনবিআর এর বিভিন্ন স্তরের কর্মীরা। বুধবার চেয়ারম্যানের অপসারণ ও অধ্যাদেশ বাতিলের দাবিতে 5 দফা কর্মসূচিও ঘোষণা করেন তারা। কর্মকর্তারা জানান, রাজস্ব আদায় ও নীতি তৈরিতে নতুন দুটি বিভাগ হলে সীমিত হবে কর ও শুল্ক ক্যাডারের পদোন্নতি। তাদের মতে রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রণালয় পরিচালিত হয় প্রশাসন ক্যাডার দ্বারা। ফলে দুই বিভাগের উপসচিব থেকে সচিবের পদ থাকবে প্রশাসন ক্যাডারের জন্য নির্ধারিত। শুল্ক কর ক্যাডারের কর্মকর্তারা এই দুই বিভাগের উচ্চ পদে যেতে চাইলে তাদের আগে উপসচিব কোটায় যেতে হবে, অথবা তাদের কাজ করতে হবে শুধু মাঠ প্রশাসনে। পরামর্শ কমিটির সুপারিশ ছিল দক্ষতা ও অভিজ্ঞতা বান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে দুই বিভাগের সচিব পদ কর ও শুল্ক ক্যাডারের জন্য সংরক্ষণ করতে হবে, কিন্তু এটি করা হয়নি। বরং কৌশলে প্রশাসন ক্যাডারের জন্য 2 পদ সংরক্ষণ করা হয়েছে। এনবিআর কর্মকর্তারা বলছেন, মন্ত্রণালয়ে সরাসরি আইন প্রয়োগ করার নজির নেই, কারণ এতে স্বার্থ দেখা দেয়, নষ্ট হয় রাজস্ব বিভাগের চরিত্র। বরং রাজস্ব আদায়ে পৃথিবীর সব দেশেই স্বতন্ত্র এজেন্সি আছে, তাই পৃথকীকরণ চাইলেও এনবিআর বিলুপ্তির পক্ষে নন কর্মকর্তারা। কর্মকর্তাদের মতে দুটি বিভাগ স্বতন্ত্র করার কথা থাকলেও অধ্যাদেশে নীতি বিভাগকে রাখা হয়েছে উচ্চতর স্থানে, কারণ তাদের আইন প্রয়োগ ও পরিস্থিতি মূল্যায়নের ক্ষমতা দেয়া হয়েছে। এমন নানা আশঙ্কায় কঠোর কর্মসূচি দিয়েছেন কর্মকর্তারা।
এদিকে কর্মসূচি ঘোষণার পর করণীয় জানতে বুধবার বিকেলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জুম মিটিং করেন এনবিআর চেয়ারম্যান। বৈঠকে একাধিক কর্মকর্তা চলমান পরিস্থিতিতে অসহায়ত্ব প্রকাশ করেন। তারা জানান, পরামর্শক কমিটির সুপারিশ প্রকাশ না করাও আমলে না নেয়ায় সন্দেহ তৈরি হয়েছে। অর্থ উপদেষ্টার আচরণও কর্মকর্তাদের আরও ক্ষুব্ধ করেছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টার মাধ্যমে অধ্যাদেশ স্থগিতের ঘোষণা দেওয়ার পরামর্শ দেন তারা। আর অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণের কথা জানান এনবিআর চেয়ারম্যান। সেটা কমিটিকে দায়িত্ব দিয়েছে। রুহুল আমিন, ৭১, ঢাকা। সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 2 মামলায় মোট 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রায় দেন। এর আগে সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে মানিকগঞ্জ আদালতে আনা হয়। আদালতে পুলিশ সিংগাইর থানার হত্যা মামলায় 7 দিন ও হরিরামপুর থানায় মারধর এবং ভাঙচুরের মামলায় 5 দিনের রিমান্ডের আবেদন করে। পরে আদালত হত্যা মামলায় 4 দিন এবং মারধর ও ভাঙচুরের মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। কোর্ট আদালতের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল খায়ের জানান, সিংগাইর থানার 2013 সালের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত 25শে অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। এছাড়া হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন চলছে। আজ বিক্রি হচ্ছে 1 জুনের টিকিট। এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলে ট্রেনের টিকিট বিক্রি, আর পূর্বাঞ্চলে টিকিট পাওয়া যাবে দুপুর 2টা থেকে। পর্যায়ক্রমে 27 মে পর্যন্ত অনলাইনে ঈদের আগাম টিকিট পাওয়া যাবে। ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 30 মে। ওই দিন 9 জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এবার 43টি আন্তনগর ও 10টি স্পেশাল ট্রেন চলবে। এদিকে গেল 16 মে থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি। তবে টার্মিনালগুলোতে খুব একটা চাপ নেই, বেশিরভাগই অনলাইনে বিক্রি হচ্ছে। কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন কাউন্টারের কর্মীরা।